স্বপ্ন যাচ্ছে বাড়ি। কমলাপুরে ট্রেন ছাড়ছে সময় মতো, কোনো কোনো ট্রেনে ছাদে উঠেছে যাত্রী। সড়ক পথেও বেড়েছে গাড়ির চাপ। সদরঘাটেও গতকালের চেয়ে আজ ঘরমুখো মানুষের ভিড় বেড়েছে। গাবতলী বাস টার্মিনালে ঈদ যাত্রা তদারকি করছেন সড়কমন্ত্রী। তার দাবি, এবারের ঈদ যাত্রায় নেই কোনো যাত্রী ভোগান্তি। বিস্তারিত নূর নবী সরকারের রিপোর্টে। ঈদ হতে পারে ২১ মার্চ। বাড়ির উঠোনে প্রিয়জন অপেক্ষায়। স্বপ্ন যাচ্ছে বাড়ি। রাজধানীর কমলাপুরে যাত্রীদের ভিড়। বেশিরভাগ ট্রেন ছাড়ছে সময় মতো। নিষেধের পরও কোনো কোনো ট্রেনের ছাদে উঠছে যাত্রী। তবে সার্বিকভাবে ট্রেনে ঈদযাত্রা স্বস্তির। কোনো রকম ভোগান্তির শিকার আমরা হইনি, আলহামদুলিল্লাহ সব ঠিকঠাক ভাবেই হয়েছে। বাচ্চা কাছে ঈদে যাবো, ইনশাল্লাহ বাড়িতে যাবে, এটা আনন্দ হচ্ছে, ভালো লাগতেছে। আমরা একসাথে যাচ্ছি, অনেক ভালো লাগতেছে আমাদের, আলহামদুলিল্লাহ। আমি আমার নানু বাড়িতে যাইতেছি ঈদ করতে। আজকে ঈদ যাত্রার ষষ্ঠ দিনে আমরা সফল হয়েছি। সময়ানুবর্তিতার সাথে যাত্রী সাধারণকে নিরাপদে তার গন্তব্যে পৌঁছে দিতে পেরেছি। আমি আশা করি পরবর্তী দিনগুলোতেও আমরা সময়ানুবর্তিতার সাথে যাত্রী সাধারণকে তার গন্তব্যে পৌঁছে দিতে পারবো। বাসে যাত্রী চাপ বেড়েছে। এখনও কোনো কোনো কাউন্টার টিকিট দিতে পারছে। গাবতলী, মহাখালী ও সায়দাবাদে রয়েছে যাত্রীদের চাপ। ছুটি দীর্ঘ হওয়ায় এবার সড়কপথে ঈদযাত্রা স্বস্তির। টিকিট নিয়ে তো কোনো সংকট নেই। টিকিট নিয়ে সংকট নাই, তারপরও যারা অনলাইন আগে কেটে রাখছে তাদের সমস্যা না, যারা আসতেছে টিকিট কাটতেছে সমস্যা নাই এমনি কোনো। 4টা সিট দিয়ে অনেক খোঁজাখুঁজির পরে পাওয়া গেছে, সামনেই পাইছি, 1 ঘন্টা ওয়েট করে যাচ্ছি। না অভিযোগ নাই। হ্যাঁ টিকিট পাইছি। 15 রোজার সময় ভাড়া আমি এটাই করছি, টিকিট কাটছি অ্যাডভান্স, মানে যখন ছাড়ছে টিকিটটা। গাবতলী বাস টার্মিনালে ঈদযাত্রা তদারকি করেছেন সড়কমন্ত্রী। তিনি বলেছেন, যাত্রী ভোগান্তি নেই। এবারের ঈদযাত্রায় বাড়তি ভাড়া নিয়েও অভিযোগ নেই বলে জানান মন্ত্রী। পুলিশের কন্ট্রোল রুম, ভিজিলেন্স টিম এবং র্যাবের কন্ট্রোল রুম বলেছে কোনো অভিযোগ খুব একটা তারা পাননি, খুব একটা ব্যত্যয় এখানে ঘটেনি। নির্ধারিত ভাড়া নেওয়া হচ্ছে এবং বাসগুলি যথাসময় ছেড়ে যাচ্ছে, যাত্রী কোনো হয়রানির শিকার হচ্ছে না। এখনো পর্যন্ত যারা বিভিন্ন রুটে কিন্তু অ্যাভেলেবল টিকিট আছে। সদরঘাটে দক্ষিণের ঈদ যাত্রীদের চাপ বেড়েছে। যাত্রীপূর্ণ হলেই ছাড়া হচ্ছে লঞ্চ। বাড়তি ভাড়া নেওয়ার ক্ষেত্রে যাত্রীদের অভিযোগ অস্বীকার করলেন লঞ্চ শ্রমিকরা। আবহাওয়া ভালো থাকায় লঞ্চ যাত্রা আরও স্বস্তিকর বলে জানাচ্ছেন যাত্রীরা। বাড়তি ভাড়া এরকম কিছু দেখিনি। না, সমস্যা নেই, কোনো প্রবলেম হইতেছে না। এবং আগের তো ইনশাল্লাহ দেখতেছি যে মোটামুটি লস আসে যায়, কোনো সমস্যা হইতেছে না। পরে ছাদ সম্পূর্ণ ভরা, কেবিনে আশেপাশে সব জায়গায় পর্যন্ত লঞ্চ ছাড়তে আছে না, মানুষের ভোগ করতে আছে বাচ্চা কাচ্চা লাগে। চাঁদ রাত পর্যন্ত লঞ্চে যাত্রী চাপ থাকবে বলে আশা করছেন লঞ্চ ব্যবসায়ীরা। যাত্রী নিরাপত্তায় পর্যাপ্ত ব্যবস্থা নিয়েছে প্রশাসন। নূর নবী সরকার, ৭১, ঢাকা। সড়ক পথে যাত্রার খবর রাখছেন সহকর্মী শাহরিয়ার ইমতিয়াজ। মহাখালী বাস স্টেশন থেকে যোগ দিচ্ছেন আমাদের সঙ্গে। ইমতিয়াজ, সড়ক পথে এই যাত্রার পরিস্থিতি কেমন দেখছেন? এছাড়া আমরা দেখেছি মন্ত্রী নিজে তদারকি করছেন, যাত্রীদের কোনো অভিযোগ আছে কিনা সে নিয়ে। তার তদারকির পর কোনো পরিবর্তন এসেছে কিনা জানাবেন। ধন্যবাদ মৌটুসী। সকাল থেকে আমরা বিভিন্ন বাস টার্মিনাল ঘুরে দেখছি এবং দেখছি কিন্তু যাত্রীদের সব জায়গাতে আসলে উপচে পড়া ভিড় এবং বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কিন্তু এই যাত্রীর সংখ্যা অনেকটাই বাড়ছে কিন্তু। এবং আমরা এখন যেমন আছি মহাখালী বাস টার্মিনালে, এবং সকালে যে যাত্রীর সংখ্যা ছিল সে যাত্রীর সংখ্যার থেকে এখন কিন্তু যাত্রীর সংখ্যা অনেক যাত্রীর সংখ্যা বেড়েছে। এবং আপনি অভিযোগের কথা বলছিলেন যে আমরা গতকালকে দেখেছি যে বেশ কিছু অভিযোগ ছিল, যেমন টিকিটের দাম নিয়ে একটা অভিযোগ ছিল, টিকিটের সংকট ছিল। তবে আজকে কিন্তু সে ধরনের অভিযোগ পরিলক্ষিত হয়নি। আমরা কিছু যাত্রীর সঙ্গে কথা বলতে চাই। আপনি কি টিকিট কেটেছেন? জি, আমি টিকিট কেটেছি। 15 মিনিট লাইনে দাঁড়ানোর পর নির্ধারিত যে মূল্য সবসময় থাকে সেই মূল্যে আমি টিকিট কাটতে পেরেছি। তারপর কতক্ষণ ধরে অপেক্ষা করছেন? আমি এখানে প্রায় 1 ঘন্টা ধরে অপেক্ষা করছি। প্রায় 2-3টা সিরিয়ালের গাড়ি আসলে হয়তো বা গাড়ি পাবো। কম বেশি সবাই এরকম 1-1.5 ঘন্টা ধরে ওয়েট করছেন আর কি। গাড়ি এত দেরি হচ্ছে কেন, কিছু বলেছে? আসলে যাত্রীর চাপ বেশি থাকার কারণে হয়তো বা যে গাড়িগুলো সিরিয়ালে ছিল সেগুলো চলে গিয়েছে এবং কিছু গাড়ি হয়তো বা রাস্তায় জ্যামের কারণে, বললো যে জ্যামের কারণে দেরি হচ্ছে। আর তেল নিতেও একটা সম্ভবত অনেক পেট্রোল পাম্পে তেল লিমিটেশন এখন নাই, কিন্তু তেল দিতে সমস্যা, লাইন থাকে।
হয়তো ওই ধরনের বিভিন্ন ধরনের পারিপার্শ্বিক কারণ। বুঝতে পেরেছে। মোটরসি যেমন শুনছিলেন যে যাত্রীরা বলছিল যে তারা নির্ধারিত টিকিট যেটা তাদের কাঙ্ক্ষিত যে টিকিট সেই টিকিট পেতে তাদের বেগ পেতে হয়নি, তবে যাত্রীদের কিছু লম্বা সারি আছে, তারা অপেক্ষা করছে তাদের যে কাঙ্ক্ষিত যে বাস সেই বাসের জন্য অপেক্ষা করছে। আপনি জানেন যে যেহেতু একই সাথে ব্যাপক ঢাকা রাজধানীবাসীর ব্যাপক হারের রাজধানীবাসীর মানুষজন দেশের বাড়িতে যাচ্ছে ঈদ কাটাতে, সেই জন্য একটা বাড়তি রাস্তাতে চাপ আছে। তবে অভিযোগের বিষয়টা বলি যে বারবার আপনারা দেখেছে যে এখানকার বিআরটি কর্তৃপক্ষ আছে, আইন শৃঙ্খলা বাহিনী আছে, তারা কিন্তু বারবার কিন্তু এখানে এসে তদারকি করছেন যে বাড়তি টিকিটের দাম বেশি রাখা হচ্ছে কিনা বা কৃত্রিমভাবে টিকিটের কোনো সংকট তৈরি হচ্ছে কিনা। সেই ক্ষেত্রে কিন্তু আমরা বরাবরই সকাল থেকে দেখছি সেই ধরনের যাত্রীদের পক্ষ থেকে কোনো ধরনের অভিযোগ নেই। তো এই মিলে আসলে যাত্রীদের অভিযোগ ছাড়া অনেকটা স্বস্তি নিয়েই কিন্তু এখানকার যাত্রীরা কিন্তু তাদের প্রিয়জনের সঙ্গে ঈদ কাটাতে কিন্তু এখান থেকে রাজধানীর বিভিন্ন বাস টার্মিনাল থেকে ছেড়ে যাচ্ছে। এই ছিল রাজধানী মহাখালী বাস টার্মিনাল থেকে আমার কাছে সর্বশেষ। ধন্যবাদ ইমতিয়াজ। দর্শক, মহাখালী বাস স্টেশন থেকে সড়ক পথে ঈদযাত্রার খবর জানাচ্ছিলেন সহকর্মী শাহরিয়ার ইমতিয়াজ। এবারের ঈদযাত্রায় ঘরমুখী মানুষের চিরচেনা ভোগান্তি নেই, তবে অন্যতম 3 রুট ঢাকা টাঙ্গাইল ও ঢাকা চট্টগ্রাম এবং গাজীপুর মহাসড়কে যানজট দেখা যায়নি, যদিও সড়কে যাত্রী ও যানবাহনের চাপ বেড়েছে। ভাড়া নিয়ে কিছু বিশৃঙ্খলার অভিযোগ আছে যাত্রীদের। সহকর্মীদের পাঠানো তথ্য ছবিতে প্রতিবেদন। প্রতি ঈদেই যানজট লেগে থাকে ঢাকা টাঙ্গাইল মহাসড়কে। এবার এমনটি দেখা যায়নি। ঈদ যাত্রার ৬ষ্ঠ দিনেও এ মহাসড়কে যানবাহনের সংখ্যা কয়েকগুণ বাড়লেও থেমে নেই। স্বাভাবিকভাবেই চলছে যানবাহন। টাঙ্গাইল জেলা প্রশাসক জানান, সড়কে শৃঙ্খলা রক্ষায় পর্যাপ্ত পুলিশ, নির্বাহী ম্যাজিস্ট্রেট মোতায়েন করা হয়েছে। সার্বিক পরিস্থিতির মনিটরিংয়ের জন্য আমরা ভিজিলেন্স টিম গঠন করেছি। পর্যাপ্ত সংখ্যক এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোতায়েন রয়েছে। পুলিশের বিপুল সংখ্যক সদস্য এই হাইওয়েতে রয়েছে ডেভেলপমেন্টে। এছাড়া সেনাবাহিনী রয়েছে। পুলিশ মহাসড়কে তৎপর রয়েছে। যাত্রীদের যাতায়াতে নিরাপত্তার কোনো ঘাটতি নেই। রেলেঙ্গা যেহেতু আপনার একটা ফ্লাইওভারের কাজ চলতেছে, রাস্তা সংকুচিত, এই জন্য আমাদের তৎপরতা রয়েছে। এই জন্যই আমরা রাস্তায় রয়েছি, যেন লোকজন যেন আপনার নির্বিঘ্নে যেতে পারে। গাজীপুরে ঢাকা টাঙ্গাইল ও ঢাকা ময়মনসিংহ মহাসড়কে যানবাহনের চাপ রয়েছে, তবে দীর্ঘ যানজটের ভোগান্তি ছাড়াই সবাই যাচ্ছেন তাদের গন্তব্যে। বিভিন্ন স্থানে বিচ্ছিন্নভাবে পরিবহন সংকট ও বাড়তি ভাড়া নেওয়ার অভিযোগ রয়েছে। পিকআপে যাচ্ছি, বাড়িতে যাইতে হবে, সবার সাথে আনন্দ করতে হবে ঈদের যাত্রা, এই জন্য আমাদের এই কষ্ট করে যাওয়া হচ্ছে। আছে ময়মনসিংহে ভাড়া 300-400 করে, 450 করে নিতেছে। মনে করেন আমরা এই যে পিকআপ গুলোতে উঠছি, পিকআপ গুলোতে 200 টাকা 250 টাকা করে নিতেছে। যে ভাড়া দিচ্ছি আগে 800, 700, 800 টাকা করে, তাহলে ভাড়া 1100-1200 মানে যা মনে তাই। আমি যাবো ঠাকুরগাঁও, ভাড়া নিচে 1250। এরা তো ঈদের সময় এটা ওনাদের একটা মনে হয় বিজনেস পলিসি, ওনারা তো সব সময় ঈদে বাড়ায় দেয়, কারণ আমরা হচ্ছে হেরস্তার শিকার হই। দেশের অন্যতম ব্যস্ত সড়ক ঢাকা চট্টগ্রাম মহাসড়কে তেমন যানজট নেই, তবে কুমিল্লার অংশে ঘরমুখো যাত্রীদের চাপ বেড়েছে। যানজট মুক্ত রাখতে জেলা পুলিশ ও হাইওয়ে পুলিশ কাজ করছে। আমরা মহাসড়কে আমাদের সর্বোচ্চ জনগণের যে ডেভেলপমেন্ট সেটা আমরা করেছি। পাশাপাশি আমরা পরিবহন সেক্টর থেকে সহযোগিতা আহ্বান করেছি, তাদের ভলেন্টিয়ার যেন আমাদেরকে সহযোগিতা করে। এবারের ঈদ যাত্রায় এখন পর্যন্ত সড়ক মহাসড়কে বড় ধরনের কোনো বিশৃঙ্খলার খবর পাওয়া যায়নি। পিন্টু হাজং, ৭১। ঈদযাত্রায় মহাসড়কের পরিস্থিতি জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী জাহিদুল ইসলাম অনেক সড়কের পরিস্থিতি কেমন দেখছেন জানাবেন। এছাড়া যাত্রী ও চালকরা কি বলছেন? মতসী, আমি এই মুহূর্তে আছি ঢাকা টাঙ্গাইল ও নবীনগর চন্দ্রা ত্রিমুখী মহাসড়কে চন্দ্রা বাস টার্মিনাল। আপনাকে জানিয়ে রাখি, আজ কিন্তু আমরা দুপুরের পর থেকে দেখেছি যে গাজীপুরের কিন্তু অধিকাংশ শিল্প কারখানা ঈদের ছুটি দেওয়ার পরে নারীর টানে বাড়ি ফিরছেন কিন্তু যাত্রীরা। আর আপনাকে যদি আমি একটু সড়কের বিষয়টি জানিয়ে রাখি, আমরা কিন্তু দেখেছি দুপুরের পরে যাত্রীদের চাপ বাড়ার সাথে সাথে এখানে নবীনগর চন্দ্রা যে মহাসড়কটি আছে সেটি নম্বর পার থেকে একদম চন্দ্রা পর্যন্ত প্রায় 2 কিলোমিটার জ্যাম, এবং এর পাশেই যে আরেকটি মহাসড়ক রয়েছে ঢাকা টাঙ্গাইল মহাসড়ক, সেটি কিন্তু গাজীপুরের শফিপুর থেকে এবং চন্দ্রা পর্যন্ত দীর্ঘ 6 কিলোমিটার কিন্তু আমরা একটি যানজট কিন্তু দেখতে পেয়েছি। এবং আমি যাত্রীদের সাথে কথা বলেছি, যাত্রীরা যেমনটি আমাকে বলেছে যে বাড়তি ভাড়া আদায়ের যে বিষয়টি, তারা যেহেতু এখানকার যে সকল কাউন্টার গুলো রয়েছে অনলাইনে টিকিট কাটার কারণে তারা পর্যাপ্ত টিকিট পাচ্ছে না, যে কারণে লোকাল পরিবহন বা অন্যান্য পরিবহন থেকে কিন্তু তাদের এবার ঈদে বাড়ি ফিরতে হচ্ছে। সে কারণে সেখানে কিন্তু অতিরিক্ত
টাকা কিন্তু তাদের কাছ থেকে আদায় করা হচ্ছে। সব মিলিয়ে এখানকার যে সার্বিক পরিস্থিতি, আমি এখানকার পুলিশের সাথে কথা বলেছি, তিনি যেমনটি জানিয়েছেন যে যেহেতু এখন দুপুর, আর কিছুক্ষণ পর থেকে যাত্রীদের কিন্তু একটু উপচে পড়া ভিড় কিন্তু এই বাস টার্মিনাল কিন্তু দেখা যাবে, এমনকি কিন্তু তারা করছেন। সে কারণে তারা কিন্তু পর্যাপ্ত পুলিশ বিভিন্ন পয়েন্টে কিন্তু মোতায়েন করেছেন। মৌটুসী। ধন্যবাদ অনেক আপনাকে। দর্শক, মহাসড়কের ঈদ যাত্রার খবর জানাচ্ছিলেন গাজীপুর থেকে সহকর্মী জাহিদুল ইসলাম অনেক। ঈদ উল ফিতরকে সামনে রেখে বাড়ির পথে ছুটছে কর্মজীবী মানুষ, আর সেই সাথে ফাঁকা হতে শুরু করেছে রাজধানী। ঢাকায় কমছে গণপরিবহন চলাচল, জনাকীর্ণ এই শহর পরিণত হচ্ছে নিস্তব্ধ নগরীতে। এতে অবশ্য স্বস্তির কথা বলছেন ঢাকাবাসী। বিস্তারিত জানাচ্ছেন শাহেদুজ্জামান সাকিব। এবার ঈদের দুদিন আগে থেকেই ফাঁকা হতে শুরু করেছে ব্যস্ত ঢাকা। সড়কে কমেছে গণপরিবহন ও ব্যক্তিগত গাড়ি। এই সুযোগে যেন প্রাণ ভরে শ্বাস নিতে পারছে সড়ক বিভাজনে থাকা বৃক্ষরাজি। যাত্রী না থাকায় খোঁজ গল্পে অলস সময় পার করছেন রিক্সাওয়ালারাও। ঢাকা মানে পুরো ফাঁকা, বুঝছেন, আগের মতো নেই। এই আমগো আজ একটা বসে 1 ঘন্টা 200 টাকা ভাড়া মারছি মামা, বুঝছেন। কালকে মোটামুটি ভালো মারছিলাম, আজকে ভাড়া নাই, ঢাকা শহর ফাঁকা। গতকাল থেকে ভাড়া কম, সকাল থেকে 4টা ভাড়া মারছি মাত্র 200 টাকা। আজকে রোডঘাট ফাঁকা, সবাই দেশে চলে গেছে, আজকে ভাড়া রোডে নাই। ঈদের ছুটিতে রাজধানীতে গণপরিবহন কমায় দায়িত্বও কমেছে ট্রাফিক পুলিশের। যে পরিমাণ আমরা চাপ অনুভব করতাম, 70% গাড়ি অলরেডি ঢাকা থেকে বের হয়ে গেছে, এখন 30% গাড়ি এখন পর্যন্ত আছে। তবে মানে ঢাকা শহরের মূল যে এলাকাগুলো ভেতরের এই জায়গাগুলো কিন্তু এখন আমরা চাপ অনুভব করছি না। টার্মিনাল কেন্দ্রিক বাস টার্মিনাল, লঞ্চ টার্মিনাল, এদিকে কিছু ঘরমুখী গাড়ির চাপ দেখা যাচ্ছে, শোনা যাচ্ছে। তুলনামূলক একটু আজকে রিল্যাক্স আছে, যে কোনো দিকে চাপ না থাকার কারণে আমাদের লুট নিতে হচ্ছে না। এই হালকা পাতলার কারণে সবাই একটু রিল্যাক্সে কাজ করতে পারতেছে। ফাঁকা ঢাকায় পরিবার পরিজন নিয়ে ঘুরতে বেরিয়েছেন কেউ কেউ। ঈদের ছুটি শেষে কর্মজীবী মানুষ ঢাকায় ফেরার আগ পর্যন্ত কয়েকদিন নিস্তব্ধ থাকবে রাজধানী। অবশ্য এই সময়টাতে অপ্রীতিকর ঘটনা এড়াতে নিরাপত্তা জোরদার করেছে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী। রাজধানীর এই বিজয় সরণি ট্রাফিক সিগন্যালের নিত্যদিনের চিত্র হচ্ছে রাস্তায় ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে আছে গণপরিবহন, আর তা সামলাতে হিমশিম খাচ্ছে ট্রাফিক পুলিশ। তবে ঈদের ছুটিতে সেই চাপ অনেকটাই কমেছে। ঈদের ছুটিতে নিস্তব্ধ ঢাকা এটি সাময়িক সময়ের জন্য স্বস্তির হলেও জনাকীর্ণ ঢাকাই যেন রাজধানীর আসল সৌন্দর্য, বলছেন নগরবাসী। শাহেদুজ্জামান সাকিব, ৭১, ঢাকা। এবার রেলপথের যাত্রার খবর জানতে চাই, খোঁজ রাখছেন সহকর্মী মাইনুল মারুফ। আরো তথ্য জানতে যোগ দেব তার সঙ্গে। মাইনুল, এখন পর্যন্ত কতগুলো ট্রেন ছেড়ে গেল? এছাড়া আমরা ঈদ আসলেই দেখি যে ট্রেনের শিডিউল বিপর্যয় হয়। এই শিডিউল বিপর্যয় নিয়ে রেল কর্তৃপক্ষ কোনো পদক্ষেপ নিয়েছে কিনা জানাবেন। এখন পর্যন্ত প্রায় 30টিরও বেশি ট্রেন কিন্তু ছেড়ে গিয়েছে, এবং এখন পর্যন্ত আমরা শিডিউল বিপর্যয়েরও তেমন কোনো খবর পাইনি। হয়তো 5 মিনিট 7 মিনিট লেট হচ্ছে, এগুলো কিন্তু শিডিউল বিপর্যয়ের মধ্যে পড়ে না। সাধারণত যাত্রী ওঠানামার ক্ষেত্রে কিছুটা বিলম্ব হয়, তবে এখন পর্যন্ত শিডিউল বিপর্যয়ের কোনো অভিযোগ নেই। এবং আমরা যে এখানকার যে স্টেশন ম্যানেজার তার সাথেও কথা বলেছি, তিনি যেমনটা জানিয়েছেন যে এবার যাতে শিডিউল বিপর্যয় না হয় সেই লক্ষ্যে সকল রকম ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। তারা সচেতনভাবে কাজ করছেন, এই বিষয়ে তার সতর্ক আছেন, এবং তারা চেষ্টা করবেন যাত্রীদের যাতে ভোগান্তি না হয় সেই ব্যবস্থাটাও নিতে। এবং তারা বলেছিলেন যে এবার যাতে ছাদে উঠে যাত্রী না যায়, যেহেতু এটা ঝুঁকিপূর্ণ, সেই ব্যবস্থা তারা করবেন। তবে সে কথা কিন্তু তারা রাখতে পারেননি। আমরা দেখেছি যে বেশ কয়েকটি ট্রেনে কিন্তু ছাদে যাত্রী নিয়েই রওনা হতে বাধ্য হয়েছেন, কারণ মানুষের চাপ ছিল তখন, এবং তারা অনেকটা জোর করে ছাদে উঠে যায়। এখানে পুলিশ বারবার টহল দেওয়া সত্ত্বেও, বারবার তাদের নামানোর চেষ্টা করা সত্ত্বেও তারা কিন্তু নামেনি। পরে কিন্তু এভাবেই ট্রেন ছেড়ে যায়, এবং এখনও দেখছেন যে এখানে কিন্তু যাত্রীরা কিন্তু অপেক্ষা করছেন। কিছুক্ষণ পর তাদের যে নির্ধারিত সময় ট্রেন রয়েছে সেই ট্রেনটি আসবে, এবং তারা কিন্তু তাদের গন্তব্যের উদ্দেশ্যে চলে যাবেন। এবং আজকে যেমনটা বলছে, প্রথমেই কিন্তু এই সংবাদটি প্রচারিত হয়েছিল, যেখানে বলা হয়েছিল যে আজকে মোট ট্রেন সংখ্যা, আজকে মোট ট্রেন যাচ্ছে প্রায় 60টির মতো। এর মধ্যে আন্তনগর ট্রেন রয়েছে 44টি, এবং বাকিগুলো কিন্তু লোকাল ট্রেন বা মেল ট্রেন যেগুলোকে বলা হয়, এই সকল ট্রেনেও কিন্তু যাত্রীরা কিন্তু ঢাকা ছাড়ছেন। এই যে রেল জার্নির কথা বলছিলাম, আমরা যাত্রীদের সাথে যখন কথা বলেছি তারা বলেছেন যে এই যে রেলপথে যাত্রায় তাদের এখন পর্যন্ত ভোগান্তির শিকার হননি, এবং তারা যথাসময়ে টিকিট পেয়েছেন, অনলাইনে টিকিট কেটেছেন, এবং টিকিট কেটে এসে তারা কিন্তু নিজ নিজ আসনে কিন্তু অনেকেই বসতে পেরেছেন। তবে সকালের দিকে কিন্তু যখন চাপ ছিল, ভিড় ছিল, তখন কিন্তু অনেকেই আমাদের কাছে অভিযোগ করেছিলেন যে তার কাছে টিকিট থাকা সত্ত্বেও তিনি সেই তার নির্ধারিত যেই সিট রয়েছে সেই
সিটে বসতে পারেননি, ফলে তিনি দাঁড়িয়ে গিয়েছেন, এমন কিছু অভিযোগ পাওয়া গিয়েছে। মটরশি। ধন্যবাদ মাইনুল। কমলাপুর রেল স্টেশন থেকে যাত্রার খবর জানাচ্ছিলেন সহকর্মী মাইনুল মারুফ। ঈদের পর মিন্টো রোডের রাষ্ট্রীয় বাসভবন যমুনায় উঠবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বসবাসের জন্য প্রস্তুত করা হয়েছে। এখন প্রধানমন্ত্রীর সিদ্ধান্তের জন্য অপেক্ষা করছে গণপূর্ত অধিদপ্তর। গণপূর্ত অধিদপ্তরের প্রধান প্রকৌশলী খালেকুজ্জামান চৌধুরী জানিয়েছেন, অপচয় না করে ব্যয় সংকোচন নীতি অনুসরণ করে বাসভবনটি সংস্কার করা হয়েছে। মাহিলা ইসলামের রিপোর্ট। আমি তারেক রহমান সশস্ত্র চিত্রে শপথ করিতেছি যে প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার মাস পেরিয়েছে তারেক রহমানের, তবে এখনো তিনি সরকারি বাসভবনে বসবাস শুরু করেননি। এখন থাকছেন গুলশানের বাসভবনে, অফিস করছেন বেশিরভাগ সময় সচিবালয়। শেখ হাসিনার শাসনের পতনের পর গণভবন এখন জুলাই স্মৃতি জাদুঘর। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় থেকেই দায়িত্ব পালন করে ক্ষমতা হস্তান্তর করে বিদায় নিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। মিন্টো রোডের এই বাসভবনটি প্রয়োজনীয় সংস্কার করা হয়েছে। সংস্কারের ক্ষেত্রে যথাসম্ভব অপচয় রোধ করা হয়েছে বলে জানিয়েছেন গণপূর্ত অধিদপ্তরের প্রধান প্রকৌশলী খালেকুজ্জামান চৌধুরী। তা আমরা কোনো বাহুল্য খরচে যাচ্ছি না। ভেতরের যে মেইনলি রং হাইজেনিক ওয়াশ বলে যেটাকে, সেটাই আমরা মূলত করছি, যাতে আমরা খুব অল্প বাজেটের ভিতরে সাশ্রয়ীভাবে এই জিনিসটা করতে পারি। ঈদের পরপরই যমুনায় বসবাস শুরু করার কথা প্রধানমন্ত্রীর। প্রধান প্রকৌশলী বলছেন, প্রধানমন্ত্রীর অভিপ্রায় অনুযায়ী তিনি যখন ইচ্ছে উঠতে পারবেন। অলমোস্ট রেডি হয়ে গেছে। আর ইতিমধ্যে যমুনাতে তো মাননীয় প্রধানমন্ত্রী কয়েকটা প্রোগ্রামও করেছেন। তো সুতরাং যদি সিদ্ধান্ত হয় আমাদের খুব বেশি সময় লাগবে না। যখনই সিদ্ধান্ত হবে আমরা উইদিন 2 উইকসের ভিতরে আমরা রেডি করে ফেলতে পারবো। প্রধানমন্ত্রী যমুনায় উঠবেন তার আগেই নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। মন্ত্রিসভার অনেক সদস্য এর মধ্যে কেউ সরকারি বাসভবনে উঠেছেন। ঈদের পরে অনেকেই ওঠার প্রস্তুতি নিচ্ছেন। মাহিলা ইসলাম, ৭১, ঢাকা। দর্শক, এই মুহূর্তে পোশাক শ্রমিকদের বেতন ও বোনাস নিয়ে সংবাদ সম্মেলন করছেন বিজিএমইএ এর সভাপতি। আমরা সরাসরি যাচ্ছি সেখানে। জাতীয় নির্বাচনের কারণে ওখানে আমাদের কর্মদিবস কমে গেছে। আমি একটু শেষ করি না ভাই। কর্মদিবস সে ছোট হয়ে আসছে, তারপর হলো জাতীয় ইলেকশনের কথা বললে, এবং আপনারা 2 মাসের সমপরিমাণ ঋণও চাইছে। এই যে জাতীয় নির্বাচন হবে সেটা অন্তর্বর্তীকালীন সরকার প্রায় 1 বছর আগে বলেছিল, এবং ফেব্রুয়ারি মার্চ যে 29 তারিখ সেটাও আপনারা অনেক আগে থেকে জানেন। ঈদ কখন হবে সেটাও আপনারা আগে থেকে জানেন। এবং আপনারা যে ঋণটা দিয়েছেন 2 মাসের সমপরিমাণ পোশাক শ্রমিকদের জন্য, আমরা ভেবে নিতে পারি যে সব পোশাক শ্রমিকই কিন্তু, আর সব পোশাক কারখানায় কিন্তু মানে দুর্বল অবস্থা। আপনি নিজে বলেন 7 মাসের কি 8 মাসের আপনাদের এক্সপোর্ট কম। তো সেই ক্ষেত্রে যে এই যে বললেন যে মাস ছোট জাতীয় নির্বাচন, এই সেটা অনেক আগে থেকে জানতেন। আর দ্বিতীয় হলো যে 2 মাসের লোন চাওয়ার পরে আপনাদের অনেক ফ্যাক্টরি লোনটা নিল না। আমরা সার্ভেগুলো যেটা দেখলাম যে ঋণটা অনেক বেশি। আর অনেক ফ্যাক্টরি বলছে যারা নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি বেতন দিতে পারে তারা অবশ্যই সক্ষম, তাদের লোন লাগানোর দরকার নেই। মানে এটা ওয়ান কাইন্ড অফ আই ওয়াশ, যেটা একটু বলতেন। কোনটা আই ওয়াশ আমি বুঝি নাই। বিষয়টা খুব পরিষ্কার। 1 মাসের সমপরিমাণ বেতনের সমপরিমাণ ওই নির্দিষ্ট ফ্যাক্টরিকে প্রদান করার একটা সুযোগ তৈরি করা হয়েছে। এই 1 মাসের সমপরিমাণ স্যালারিটা হচ্ছে বিগত 3 মাসের গড়। সেটার ভিত্তিতে আমরা যে অ্যাপ্রোচ করেছি, অবশ্যই আমরা 2 মাস বলেছিলাম, সরকার 1 মাস দিয়েছেন। এবং সেই দেওয়াটার পরেও যেহেতু প্রচলিত সুদহার অর্থাৎ 11 থেকে 13-14%, সেই কারণে অনেকে নিয়েছেন, অনেকে দেন নেই। যার প্রয়োজন তারা নিয়েছেন, যার প্রয়োজন হয়নি তারা নেননি। আর নির্বাচন যে ফেব্রুয়ারি মাসের 12 তারিখ হবে এটা 1 বছর আগে ঘোষণা করা হয় নাই। হ্যাঁ, এটা ঘোষণা করা হয়েছে মাত্র 3 মাস আগে। আর দ্বিতীয় বিষয় হচ্ছে যে এক্সপোর্ট ডিক্লাইন আমরা বলছি না, এটা তো আছে, এটা হলো বাস্তবতা। তো ক্যাশ ফ্লো সিচুয়েশন খারাপ থাকার কারণে এই সহায়তা চাওয়া হয়েছে। সহায়তা সরকার এটা দিয়েছেন, তার কারণে আজকে এই কমফোর্টেবল সিচুয়েশন। তো সুতরাং এখানে আই ওয়াশের কোনো বিষয় আছে বলে আমার মনে হচ্ছে না। সরাসরি কথা বলছিলেন বিজিএমইএ এর সভাপতি। আমরা সরাসরি ছিলাম সেখানে। ঈদের আনন্দ মানে যদি হয় ঘরে ফেরা, নদীপথে সেই আনন্দ যেন আরো জীবন্ত। লঞ্চে ভেসে চলে মানুষ আর স্বপ্ন, শিশুদের হাসি, হাতে বেলুন, সব মিলিয়ে এক উচ্ছ্বাসের যাত্রা। ছোট বড় সকলেই শেকড়ের টানে এর যাত্রার বাড়ির পথে। এর যাত্রার স্বপ্ন নিয়ে মাইনুল মারুফের প্রতিবেদন। ক্যামেরায় ছিলেন বাদুলা ত্রিপুরা।
তারপর দাদা দাদি আছে, তাদের সাথে ঈদ কাটানোর জন্য যাইতেছি। জীবিকার তাগিদে কাজের প্রয়োজনে আমরা দূরে থাকি। বছর একটা দিন মনে হয় সবাই বাবা মার সাথে একসাথে ঈদ করবো। এই তো ঢাকা। রাজধানী ঢাকায় এবারও দুটি প্রধান ঈদ জামাত অনুষ্ঠিত হবে। এর মধ্যে জাতীয় ঈদগাহে সকাল 8:30টায় আর পুরাতন বাণিজ্য মেলার মাঠে সকাল 8টায়। আবহাওয়া অফিস বলছে ঈদের দিন রাজধানী সহ সারা দেশে বজ্রসহ ঝড় বৃষ্টির পূর্বাভাস আছে, তাই বিকল্প ব্যবস্থা সহ সকল প্রস্তুতিও নিয়েছে ঢাকার 2 সিটি কর্তৃপক্ষ। বিস্তারিত শারমিন নীরার রিপোর্টে। চাঁদ দেখার উপর নির্ভর করে ঈদ উল ফিতর হতে পারে 21 মার্চ। রাজধানীতে ঈদের নামাজের প্রস্তুতি চলছে। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের জাতীয় ঈদগাহে ঈদের নামাজের প্রস্তুতি প্রায় শেষ। এখানে ঈদের নামাজের জামাত অনুষ্ঠিত হবে সকাল 8:30টায়। নারী পুরুষ সহ 35,000 মুসল্লি এখানে নামাজ আদায় করতে পারবেন। যে জামাতে অংশ নিতে পারেন প্রধানমন্ত্রী তারেক রহমানও। যেহেতু গরম পড়ে গেছে, আমরা শীতাতপ নিয়ন্ত্রণের ব্যবস্থা রাখার জন্য চেষ্টা করব। পর্যাপ্ত ফ্যান এবং যেহেতু প্যান্ডেল করা হয়েছে, যে দিনের বেলাও সকালের বেলাও লাইটের ব্যবস্থা আমাদের থাকবে। শেরেবাংলা নগরের পুরাতন বাণিজ্য মেলার মাঠে চলছে ঈদের নামাজের প্রস্তুতি। ঢাকা উত্তর সিটি কর্পোরেশন এই নামাজের আয়োজন করছে দ্বিতীয়বারের মতো। 10,000 মুসল্লি এতে অংশ নিতে পারবে। বৃষ্টি হলেও যেন কোনো সমস্যা না হয় সেজন্য প্রস্তুতি রাখার কথা জানান উত্তরের প্রশাসক। শনিবার দিন যদি ঈদ হয়ে যায় কিংবা শুক্রবার ঈদ হয়, সেখানে বৃষ্টি হওয়ার একটা সম্ভাবনা আছে। তো বৃষ্টি হলে সেই ব্যাপারে আমরা প্রস্তুতি নিয়ে রেখেছি, যাতে নামাজ আদায় করতে গিয়ে কোনো মুসল্লিদের কোনো বিঘ্ন না ঘটে। নিরাপত্তা বিষয়টা নিয়ে ইতিমধ্যে আমাদের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদের সাথে মিটিং করেছি, তাদের সাথে কথা হয়েছে। একদম যতটুকু সম্ভব সর্বোচ্চ নিরাপত্তার ব্যবস্থা এখানে থাকে। এছাড়া জাতীয় মসজিদ বাইতুল মোকাররমে মোট 5টি ঈদ জামাত অনুষ্ঠিত হবে। প্রথমটি হবে সকাল 7টায় আর শেষ জামাত অনুষ্ঠিত হবে 10:45। ঈদের দিন আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে ঢাকা সহ সারা দেশে বৃষ্টিপাত হবে। 20 মার্চ এবং 21 মার্চ এই 2 দিনই বৃষ্টিপাতের সম্ভাবনা একটু বেশি। বিশেষ করে দেশের উত্তর অঞ্চলে বেশি সম্ভাবনাটা, অর্থাৎ রংপুর, রাজশাহী, ময়মনসিংহ এবং ঢাকা বিভাগের উত্তরাংশে। তবে 22 মার্চ আবহাওয়া কিছুটা স্বস্তিদায়ক থাকবে বলে জানাচ্ছে আবহাওয়া অফিস। শারমিন নীরা, 71, ঢাকা। জনপ্রিয় অভিনেতা শামস সুমনের প্রথম জানাজা শেষ হয়েছে। সকাল 11টায় চ্যানেল আই প্রাঙ্গণে অনুষ্ঠিত জানাজায় অংশ নেন সহকর্মী, শিল্পী ও কলাকুশলীরা। এ সময় শামস সুমনের সাথে কাজের নানা স্মৃতিচারণ করেন তারা। 17 মার্চ সন্ধ্যায় রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। যুক্তরাজ্য থেকে পরিবার ফিরলে শামস সুমনকে রাজশাহীতে পারিবারিক গোরস্থানে দাফন করা হবে। তার আগ পর্যন্ত সুমনের মরদেহ সিএমএইচ এর হিমঘরে রাখা হবে। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আবৃত্তি সংগঠন শননের মাধ্যমে পথ চলা শুরু শামস সুমনের। টিভি নাটকের একসময়ের পরিচিত এই মুখ মাতিয়েছেন মঞ্চ, বড় পর্দাতেও। 90-এর স্বৈরাচার বিরোধী আন্দোলনেও সক্রিয় ছিলেন তিনি। সবশেষ রেডিও ভূমির স্টেশন চিফ হিসেবে কর্মরত ছিলেন সুমন। শিল্পী তো বটেই, মানুষ হিসেবে অনেক ভালো ছিলেন, যে কারণে তাকে এই ইন্ডাস্ট্রির সবাই বয়স্ক যারা তাকে খুব স্নেহ করতো এবং যারা ছোট তারা তাদেরকে সম্মান করতো, তাকে সম্মান করতো। সুমন খুবই ভালো মানুষ, অনেস্ট উইটি একটা মানুষ ছিল। এই সুযোগে বলতে চাই, আপনারা আমাদেরও বয়স হয়ে গেছে, কোনো ভুল ত্রুটি থাকলে ক্ষমা করে দিবেন। ও তো সবসময় একটা হাসি খুশি মানুষ, এত বন্ধু বৎসল, এত দিনের সহকর্মী, কত নাটক আমরা একসাথে করেছি। সুমনের চলে যাওয়াটা খুব দুর্ভাগ্যজনক হলো। এইটি সবচেয়ে কষ্টের হচ্ছে আমাদের জন্য, যে সে অসুস্থ হয়ে পড়লো এবং সেই অসুস্থতার ভেতরে এমন করে চলে গেল। দর্শক, চলছে সংবাদ সংযোগ। সরাসরি সংবাদ অনুষ্ঠান দেখতে চোখ রাখুন 71-এর ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন 71-এর ইউটিউব চ্যানেল। থাকুন 71-এর সাথে।